নয়াপল্টনে চলছে তারুণ্যের সমাবেশ। নেতাকর্মীদের ঢল, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। ইশরাক হোসেনের শপথ নিয়ে রিট খারিজ ইস্যুতে শুনানি মুলতবি। কাল ইসির বক্তব্য শুনবে আপিল বিভাগ। টানা আন্দোলনে অবরুদ্ধ নগর ভবন। অবশেষে মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহার। বললেন তিনি এখন স্বাধীন। বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ৩ সংগঠন আয়োজিত সমাবেশ। সকাল থেকেই নেতাকর্মীদের উপচে পড়া ভিড় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে ১৫ লাখ তরুণ জমায়েত হবেন বলে আশা করছেন আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই ৩ সংগঠন। কর্মসূচি অনুযায়ী ৪টি বড় বিভাগ ও শহরে ২ দিন করে মোট ৮ দিন সেমিনার ও সমাবেশ করেছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরওয়ার, নয়াপল্টনে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? কেন্দ্রীয় নেতারা কি সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন? এরই মধ্যে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মধ্যে সমাবেশস্থলে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদল এর সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। কিছুক্ষণ আগে ছাত্রদলের সভাপতি বক্তব্য রেখেছেন। বাংলাদেশে প্রায় 3:30টার পরে 4:45টার দিকে আজকের এই সমাবেশের কাজের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হওয়া এক হাফেজের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই সমাবেশের কার্যক্রম শুরু হয়। প্রথমে ছাত্রদল সভাপতি বক্তব্য রেখেছেন, এখন যুবদলের সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন। ছাত্রদল সভাপতি বলেছেন তারা আসলে যে পজিটিভ রাজনীতির দিকে যেতে চায় দল, তারা আসলে সেভাবেই পরিচালিত হতে চান। তারা দলের যে আস্থা তাদের প্রতি রাখা হয়েছে, তারা সেই আস্থার প্রতিদান দিতে চান। তবে তারা বলছেন যে তাদের যে নেতা সাম্য হত্যা হয়েছে তার বিচার তারা চান। তারা বলছেন যে আজকে এতদিন হয়ে গেলে এখন পর্যন্ত সাম্য হত্যায় কোনো সুষ্ঠু তদন্ত হয়নি এবং তারা জড়িত এটাই এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তারা অবিলম্বে এই হত্যার বিচার চায়। এটা বলছিলাম পুরো বহুদিন পর আমরা আসলে বেশ কিছু ছাদের উপর উঠেছিলাম ছবি নেওয়ার জন্য। বহুদিন পর একটা সমাবেশ, যেটা একেবারে আরামবাগ থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত পুরোটা জাম প্যাক বলা যায়। কোথাও কোনো জায়গা নেই দাঁড়ানোর, কোনো তিল ফেলার কোনো জায়গা নেই। পুরো এলাকা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুর বিভাগের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমন্বয়ে আজকের যে সমাবেশ, এই সমাবেশ এরই মধ্যে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে দলের স্থায়ী কমিটির সদস্য আছেন সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তারা বক্তব্য রাখবেন এবং তাদের বক্তব্যের পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্যে আসলে দিক নির্দেশনা বেরিয়ে আসবে তিনি কি বলতে চান, তার দল, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কাছে কি চায়। ধন্যবাদ আহমেদ স্যার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। এই জন্য সুপ্রিম কোর্ট থেকে ইসি বরাবর একটি নোটিশ দেওয়ার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। পরবর্তী শুনানি আগামীকাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করেন রিটকারের আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ জানতে চান ইসি ও রাষ্ট্রপক্ষের
কোনো প্রতিনিধি আছেন কিনা। এ সময় ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এর আগে 22 মে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। ইম্পর্টেন্ট রোল, তারা স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপস্থিতির প্রয়োজন কোর্টে। সেই জন্য আগামীকাল এটা অ্যাডজন করেছে। আগামীকাল মাননীয় আদালত, সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনানি হবে। ঈশ্বর তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইচ্ছাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনও ডিমান্ড করতেছে। তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। কোরবানির ছুটির আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ালে ঢাকা শহরকে অন্ধকার করে দেওয়ার হুমকি দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। প্রতিদিনের মতো নাগরিক সেবা বন্ধ রেখে নগর ভবনে বিক্ষোভ করেন তারা। দক্ষিণ সিটির আন্দোলনরত কর্মচারীরা অভিযোগ করেন, আদালত থেকে ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খামখেয়ালি মনোভাব ও ঈর্ষাবশত তাকে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না। যে ভবনে মেয়র নেই সেই ভবনে নাগরিক সেবা দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। ঢাকাবাসী তাদের নাগরিক সুবিধার জন্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকেই মেয়র হিসেবে দেখতে চায় বলেও দাবি করেন আন্দোলনরতরা। মুক্তি পেলেন ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম। বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সকালে সাবেক পিজি হাসপাতালে প্রিজন সেল থেকে মুক্তি পান ATM আজহার। সেখান থেকে শাহবাগে জামায়াতে ইসলাম আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন। ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে আদালতকে ধন্যবাদ জানান ATM আজহার। আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই গণ অভ্যুত্থানের নায়কদের প্রশংসা করেন। অভ্যুত্থানে জনগণকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীকেও ধন্যবাদ জানান জামায়াতের এই নেতা। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন। 4 দিনের সফরে জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য তারো আসো। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে তাদের এ বৈঠক হয়। এই সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এর আগে টোকিওর সময় দুপুর 2টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং জাপানের চিফ প্রোটোকল অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে নিকেই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেটকোর প্রধানদের সাথেও ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে। বাজেট সাপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে $1 বিলিয়ন চাইবে সরকার। এছাড়া জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ীদের সাথেও আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি নেবেন। আগামী 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।